আপনাকে হারতে হবে স্যার। বলার সময় ও সোজাসুজি তাকিয়েছিল আমার দিকে। অন্য কোথাও চোখ সরিয়ে নেয়নি। কিন্তু আমি জানি এজন্য ওকে নিজের উপর জোর খাটাতে হচ্ছে। আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না ওকে। একে তো কক্ষে আলো কম, তাই ও বসেছে আলো ঢোকার একমাত্র পথটাকে আড়াল করে। তার উপর আমার একটা চোখ ফুলে এমনভাবে বুজে আছে, কিছু দেখতে পাচ্ছি না। অপর চোখ দিয়ে গতকাল থেকে ঘোলা দেখছি। যা দেখছি তার অনেক কিছু সন্দেহ হচ্ছে আমার মনের বানানো। যা শুনছি তারও কি সব পাশের কক্ষ থেকে একটা বেহালার আওয়াজ পেয়েছি আজ সকালে। আগের 3 দিন ওই কক্ষ থেকে যে আওয়াজ আসছিল পৃথিবীতে একমাত্র বেহালার সুরের সঙ্গে তার যোগ সবচেয়ে কম। আমি আপনাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারবো বলতে গিয়ে এইবার চেয়ারে বসার ভঙ্গি পরিবর্তন করলো। তাতে এতক্ষণ আড়াল করে রাখা পেছনের আলোর উৎস একটু প্রকাশিত হলো। একটা ঘুলঘুলি ধরনের ফুটো দিয়ে আলো আসছে। অনুমান করলাম বিকেলের আলো। আমার অপর চোখটা চোখ ধাঁধিয়ে গেলে যেমন হয় সেভাবে কুঁচকে গেল। ও আবার বলল, আপনাকে হাঁটতে হবে স্যার, তাহলে আমি আপনাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারবো। আমার কানেকশন আছে। আমরা এমনভাবে মুখোমুখি বসেছি দুটো চেয়ারে, যেন মাঝখানে একটা অদৃশ্য টেবিল রাখা। ছোট নিচু টেবিল, টিপট রাখা যায়, একটা ট্রে সহ দুটো চায়ের কাপ, চিনির বয়াম রাখা যায় এমন একটা টেবিল, কাঠের। সেই টেবিলে যেন রাখা আছে একটা অদৃশ্য দাবার বোর্ড। কখনো এমনভাবে আমরা বসেছি। আমার এরকম মনে হলো কারণ ওর সঙ্গে আমি অন্য কোনোভাবে কোনোদিন বসিনি। অন্য কোনোভাবে আমরা মুখোমুখি হইনি এর আগে। আমরা দুজন দুটি কাঠের চেয়ারে বসে আছি। আমি বসে আমি বসে আছি পেছনে হেলান দিয়ে, গা ছেড়ে এলাইতো ভঙ্গিতে। ভাঁজ করতে পারছি না বলে একটা পা সামনে বাড়ানো, খালি পা। সেই পায়ের বুড়ো আঙুলে একটা মাছি বসে আছে। ওখানটায় পুঁজ জমেছে। আমার প্যান্টালুন কুঁচকানো, হাফ হাতা জামা একটু আগে আমাকে পরিয়ে দেওয়া হয়েছে। নিজে পড়তে পারছিলাম না। আমার গা থেকে একটা মৃদু গন্ধ বেরোচ্ছে, শুকিয়ে যাওয়া মলের গন্ধ। সেই গন্ধ মিশে যাচ্ছে ওর গা থেকে আসা পরিমিত পারফিউমের গন্ধের সাথে। গত আধা ঘন্টা ধরে দুইটি বিপরীতমুখী গন্ধ পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে। ওর সঙ্গে আমার চিরকাল প্রতিযোগিতার সম্পর্ক। আধা ঘন্টা আগে ও যখন এই কক্ষে পা রেখেছিল ও বলেছিল এরা আপনার সঙ্গে এরকম আচরণ করবে, আমি ভাবতেও পারিনি। ওর কোনটা আন্তরিক বিস্ময় ছিল। ও দুবার বলেছিল, এই কি ধরনের নিষ্ঠুরতা, এরা কি মানুষ না? আমাকে কবে এখানে আনা হয়েছে হিসাব ভুলে গেছি। কিভাবে আনা হয়েছে তাও এখন আর ঠিক মতো মনে করতে পারি। মনে হচ্ছে অনন্তকাল ধরে আমি এখানে আছি। এই মাঝারি আকারের জানালাহীন কক্ষটাতে বুঝি আমার জন্ম হয়েছে। এখানে একটা বিষ্ঠা গন্ধি শরীর নিয়ে আমি বেড়ে উঠেছি, যেমন করে ক্যাম্পাসের প্রকাণ্ড জলশিরীষ গাছগুলোয় বেড়ে ওঠে অন্ধকার রঙা অর্কিড। আমাকে যখন ওরা ধরে নিয়ে আসে কেউ আভাস দেয়নি। কেউ বলেনি ফুলার রোডের টিচার্স কোয়ার্টার্সে যে জলপাই রঙা জিপ গাড়িটা ঢুকছে সেপ্টেম্বরের সন্ধ্যার আগে আগে ঢুকে কলোনির শেষ মাথায় আমাদের 4 তলা ভবনের নিচে নামছে, সেটা আমার জন্যই এসেছে। সিঁড়ি ভেঙে যে 4 জোড়া বুট জুতো দ্রুত উঠে আসছে, কেউ বলেনি সেগুলো এসে থামবে আমার দরজার সামনে। শুধু আমাকে যখন ওরা তুলছে বয়রা গাছের তলায় রাখা জিপ গাড়িটার পেছনে, তখন একবার শ্যামলবাবু, ফিজিক্সের টিচার, গ্রিল দেওয়া বারান্দা থেকে নিচে তাকিয়ে তার স্ত্রীকে বলেছিলেন, কিন্তু ওনাকে কেন? দোতলার বারান্দা হওয়ায় কথাটা আমার কানে পর্যন্ত এসেছিল। আর তখন বয়রা ফলের একটা আষ্টে গন্ধ এসে লেগেছিল আমার নাকে। জিপ গাড়ির চাকায় থেতলে কয়েকটা বয়রা ফল দেখে গন্ধটা আমি হয়তো কল্পনা করে নিয়েছি, কিন্তু এই গন্ধের স্মৃতি ছাড়া ওই দিনের আর কিছুই ঠিক মতো মনে নেই আমার। এ বড় আশ্চর্য ব্যাপার। গাড়ির ভেতর ওরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমার সারা শরীরে যত কিল ঘুষি লাথি খসেছে তার সবই একটা ভেষজ ফলের তীব্র গন্ধের স্মৃতির নিচে চাপা পড়ে গেছে। আপনার বিরুদ্ধে এদের অভিযোগটা কি আসলে? ও বলেছিল। এই কক্ষে ঢুকে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর টের পেলাম এটা কোনো জিজ্ঞাসা নয়, মন্তব্য। এক ধরনের অস্বস্তি মাখা মন্তব্য। কিন্তু আমি জিজ্ঞাসা হিসেবে নিলাম কথাটা। বললাম, ওরা বলেছে আমি নাকি আরবান গেরিলাদের আশ্রয় দিই, তাদের অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখি। আমার বাসা থেকে ওরা কি একটা অস্ত্র উদ্ধার করেছে। এটাই ছিল আমার প্রথম বাক্য ও কক্ষে ঢোকার পর। এর চেয়ে অদ্ভুত এর চেয়ে অদ্ভুত অভিযোগ আর কি হতে পারে? বলল, আপনার মতো একজন আত্মভোলা তাপস লোক, যিনি বইয়ের পাতা আর দাবার বোর্ড থেকে কোনো কালে চোখ তুলে তাকাননি, তার বিরুদ্ধে এরকম ভায়োলেন্সের অভিযোগ? পুরো ইউনিভার্সিটি হাসবে। বলেও একটু হাসার চেষ্টা করে, কিন্তু আমার অবস্থা দেখে কারো পক্ষে কটাক্ষের হাসি হাসতে পারাও কঠিন। যেন এই অপমানজনক পরিস্থিতি থেকে, এই দুর্বিষহ যন্ত্রণা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে অপারেশন টেবিলে শুয়ে একটা পুরনো কৌতুক মনে করার চেষ্টা করার মতো আমি বলে উঠলাম, দাবা খেলবেন? আমার ফুলে ওঠা জিহ্বার জড়তার কারণে প্রথমে মনে হয়েছিল ও শুনতে পায়নি কথাটা, কিন্তু প্রস্তাবটা এমন অপ্রস্তুত, এমন অপার্থিব যে ও প্রথমটায় এটার কোনো অর্থই করতে পারছিল না। সেজন্য আমি দ্বিতীয়বার শ্রবণযোগ্যভাবে বললাম, খেলবেন দাবা? সে বলল, দাবা? এখানে? তার কণ্ঠে এমন কিছু একটা ছিল, মনে হলো এই নির্যাতন কক্ষের বিসদৃশ্যতা নয়, বরং একটা দাবার বোর্ডের অনুপস্থিতির মধ্যেই যেন এ প্রস্তাবের মূল কৌতুকটি নিহিত। অভিব্যক্তির এই সূক্ষ্ম তফাৎটুকু বুঝতে আমার কষ্ট হচ্ছিল না। হয়তো পায়ের মাছিটার দিকে তাকিয়েছিলাম বলে আমার একমাত্র অক্ষত চোখ শত সহস্র যৌগিক
চোখ ও পরিপ্রেক্ষিতের জটিলতা ধারণ করতে পারছি। আমি বললাম, শেষ দিনের অসমাপ্ত খেলাটার ছবি কি আপনার মাথায় আছে? গুটিগুলোর অবস্থান মনে করতে পারবেন? ওর চোখে হাসি ফুটে উঠে, এইবার দ্বিধাহীন, কটাক্ষহীন, নির্মল হাসি। বলল, পারবো। মধ্যবর্তী অদৃশ্য টেবিলে একটা অদৃশ্য দাবার বোর্ডের দিকে তাকিয়ে থেকে আমরা খেলতে শুরু করলাম। একটা অসমাপ্ত খেলা 5 দিন পর শুরু হলো। যে খেলাটা বাধাগ্রস্ত হয়েছিল আমার বাসার ড্রয়িং রুমের দরজায় বুটের লাথির আওয়াজ। খেলাটা বেছে নিতে আমার অনায়াসে সম্মত হতে পারলাম, কেননা মেজর ইকবাল, এই অভিযানের নেতৃত্বদানকারী পাকিস্তানি সেনা সদস্য, যিনি পরে এই নির্যাতন কক্ষে আমার নাকে রিকশার একটা লম্বা হাত অব স্পোক অনেক দূর পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিলেন, তিনি ওই দিন লাথি ঘুষে দাবার বোর্ডটা উল্টে দেওয়ার আগ মুহূর্তে খেলাটা টাই হয়েছিল। আমি দুটি হাতি পাশাপাশি সারিতে বসাতে পেরেছিলাম বটে, কিন্তু সেটা ওর ক্যাসলিং করা রাজার নিরাপদ দুর্গে এমন কোনো হুমকি তখন তৈরি করতে পারেনি। আমি বললাম, নাইট F7। ও ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কুইন F6। আমরা খেলায় এমন মগ্ন হয়ে গেলাম যেন কুর্মিটোলার এমপি হোস্টেলের অস্থায়ী নির্যাতন শিবিরে নয়, আমরা বসে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবের ছায়া ঢাকা লন, টিচার্স কমন রুমের ছড়ানো প্রশস্ত কাঠের টেবিলটায়, যার চকচকে মসৃণ পিঠে ওপরের বৈদ্যুতিক পাখার ব্লেডগুলো প্রতিফলিত হয়। 17 মিনিটের মাথায় আমি যখন বললাম, রুক G8, ও হার স্বীকার করলো। বিধ্বস্তভাবে গায়ে এলিয়ে দিয়ে এমনভাবে ও মাঝখানে শূন্য জায়গাটার দিকে তাকিয়ে থাকলো যেন একটা পরিত্যক্ত দাবার বোর্ডের দিকে তাকিয়ে আছে, যার খেয়ে ফেলা গুটিগুলো দুপাশে এলোমেলো ভাবে দাঁড় করা। এতক্ষণে এভাবে তাকিয়ে থেকে ও উঠে দাঁড়ালো, চেয়ার সরিয়ে দিয়ে পায়চারি করতে থাকলো সংকীর্ণ ঘরটায়। তারপর আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, আপনি হারবেন না কেন? আপনাকে হারানো এমন কঠিন হবে কেন? দাবা নিয়ে আমার চেয়ে বেশি পড়াশোনা আপনি করেননি। ইনফ্যাক্ট কোনো পড়াশোনাই করেননি আপনি। এখনো ভালো ওপেনিং রপ্ত হয়নি আপনার। এখনো মিড গেমে আপনি এমন সব স্ট্র্যাটেজিক ভুল করেন যেগুলো আনারিরা করুন। এন্ড গেমে আপনি 10 চালের বেশি হিসাব করতে পারেন না। কিন্তু তবু আপনাকে ঘিরে কেন একটা বিশ্ববিদ্যালয়ে মিথ তৈরি হবে? কেন বছরের পর বছর একটা অসতর্ক সিঙ্গেল গেমেও আপনাকে হারাতে পারবো না? আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি বিশপটা C6-এ কেন দিলাম আপনার অনুমান করতে পারা উচিত ছিল। আমার কথা যেন শুনতে পাইনি এমন ভাবে ও বলে, আমার কথা যেন শুনতে পাইনি এমন ভাবে ও বলে চলল, ক্যাপাব্লাঙ্কা, মিখাইল তাল আমার মতো ভেজে খাননি আপনি। তবু বছরের পর বছর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেন আপনার কাছেই আমাকে হারতে হবে? কেন আপনার 2 ঘোড়ার অ্যাটাক আমার সম্মুখ সারি তছনছ করে দেবে? আমি বললাম, আপনি আমার বরের সজ্জাকে আজ আন্ডারস্টিমেট করলেন কেন? কিন্তু ও যন্ত্রের মতো বলে চলল, এরা আপনার সঙ্গে যা করেছে সেটা অন্যায় স্যার, আমি স্বীকার করি। কেউ আপনাকে ফাঁসিয়েছে, সেটা কে? এখন নিশ্চয়ই আপনি অনুমান করতে পারছেন কেন, কি উদ্দেশ্যে, কখনো সেটা আপনার অনুমান করা পারা উচিত। আমি এখন স্পষ্ট করেই বলি, আমি আপনাকে উদ্ধার করতে পারি, এই নরক থেকে বের করে আনতে পারি আপনাকে। আর্মিতে উপরের লেভেলে আমার যোগাযোগ আছে, ওরা আপনাকে সসম্মানে ছেড়ে দেবে, কিন্তু আপনাকে হারতে হবে। এই গন্ডগোলের মধ্যেও চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে সামনের সোমবার থেকে, সেখানে আপনি আমার কাছে হারবেন একবার। আমি আর কিছু চাইবো না আপনার কাছে।